লন্ডন বৈঠকের পর বাংলাদেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে নির্বাচন। আপাত দৃষ্টিতে মনে করা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক সকল জটিলতার অবসান হয়েছে। যদিও সরকারের ভেতরের তথ্য অনুযায়ী জানা গেছে আগামী ফেব্রুয়ারি কিংবা এপ্রিলে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে ভিন্নমত পোষণ করছে সরকারেরই একাধিক উপদেষ্টা। অন্যদিকে আমরা দেখছি জামায়াতে ইসলামী এবং এনসিপি জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে। এই বাস্তবতায় নির্বাচনের সমীকরণটা আসলে কেমন, এই প্রশ্নের উত্তর খুঁজবো আজ। দর্শক, আমি ফারদাস জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন খালেদ সাইফুল্লাহ সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপি। সেই সঙ্গে আরও আছেন আমিরুল ইসলাম কাগজি, সিনিয়র সাংবাদিক। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। আমিরুল ইসলাম কাগজি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম যে সরকারের ভেতরের তথ্য অনুযায়ী জানা গেছে আগামী ফেব্রুয়ারি কিংবা এপ্রিলের নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে ভিন্নমত পোষণ করছে একাধিক উপদেষ্টা। অন্যদিকে আবার জামায়াতে ইসলামী বরাবরই দাবি করে আসছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে তারা স্থানীয় সরকার নির্বাচন চায়। এনসিপিও এমন দাবি জানিয়েছে। এই বাস্তবতায় আসলে নির্বাচন কেন্দ্রিক সংশয়ের অবসান হয়েছে কি? আমরা একটু প্রথমেই যদি আসি যে ওপেন ঘোষণাটা কি, সেটা হচ্ছে চিফ অ্যাডভাইজার যিনি লন্ডনের বৈঠক করেছেন, সেই বৈঠকে আমরা একটা ঘোষণা পেয়েছি। সেটা হচ্ছে যে নির্বাচনটা নিয়ে আসা হবে ফেব্রুয়ারির এই যে ফার্স্ট বা সেকেন্ড উইকে, জাস্ট রমজানের আগে, এক সপ্তাহ আগে। তো এইটা যদি ওপেন ঘোষণা হয়ে থাকে তাহলে আর আমরা ভিতরে কি হচ্ছে না হচ্ছে এই দিকে না যাই। কারণ ঘোষণার মধ্য দিয়েও কি আসলে সংশয় কাটে? আমরা তো দেখছি সেখানেও যদি কিন্তু আছে। না, যদি কিন্তু না, সংশয় কাটবে এই কারণে আপনি এখন যদি আমি এই সরকারকে আমি কোনো রকম দোষারোপ করছি না, কোনো কিছুই না। এই সরকারের মেয়াদ কত আপনি যদি হিসাব করেন, 1 মাস 2 মাস 2 বছর এরকম যদি আমরা হিসাব করি, কিংবা একদিন, এইটার কোনো সীমাবদ্ধতা নেই বা এর কোনো সীমা রেখা নেই যে এতদিন তারা ক্ষমতায় থাকবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ সুনির্দিষ্ট করে বলা নেই বলেই কি আমরা জটিলতাগুলো দেখছি? না, জটিলতা বলতে আমি বলি আমাদের অনেকগুলো পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় আনতে হবে। এর মধ্যে আপনার অর্থনৈতিক অবস্থাটা বিবেচনায় আনতে হবে, আপনার বিনিয়োগ, তারপরে শিল্প কলকারখানা নতুন করে গড়ে তোলা, এই বিষয়গুলো কিন্তু আমাদের আনতে হবে। আপনার একটা জিনিস খেয়াল করেন, যদি এই সরকারের স্থিতিশীলতা ঠিকমতো আমরা ধরতে না পারি, আমরা নির্বাচিত একটা সরকার যদি আসে তখন কিন্তু আমরা ধরে নিতে পারি অ্যাটলিস্ট 5 বছর থাকবে। এই 5 বছর যখন থাকবে তখন একটা স্থিতিশীল সরকার থাকবে। আর স্থিতিশীল সরকার থাকার অর্থই হলো বিনিয়োগকারী যারা থাকে, বিনিয়োগের আপনার প্রথম শর্তই হচ্ছে পুঁজি তার একটা নিরাপদ আশ্রয় চায়, যে নিরাপদ আশ্রয় থাকলে পরে তার পুঁজিটা কোনো রকম সমস্যায় পড়বে না। আমি একটা জিনিস যদি উদাহরণ দেই, আপনার এই যে এলএমএফ বিজনেস আছে না, কেউ 1 লাখ টাকা দিলে পরে 2000 টাকা দেয় পার মান্থ, এরকম দেওয়া হয়। সেখানে কিন্তু যেতে চায় না। আমার যদি সঞ্চয়পত্র কিনে যদি 9 টাকাও পর্যন্ত তারা ইন্টারেস্ট পায়, সেখানেই যাবে। তার কারণ হলো ওই টাকাটা হচ্ছে তার নিরাপদ। আর আরেক জায়গায় গেলে টাকাটা নিয়ে যদি চলে যায়, যত বড়ই হোক না কেন, এটা তার নিরাপদ না। অর্থাৎ পুঁজির একটা ধর্ম হচ্ছে সে নিরাপদ আশ্রয় চায়। আর এই নিরাপদ আশ্রয়ের জন্যে দরকার একটি স্থিতিশীল এবং আইন শৃঙ্খলা যেখানে একেবারে নিবিড় থাকবে, সুন্দর থাকবে, সেই জায়গায় কিন্তু আসবে বিনিয়োগকারীরা। তাহলে আপনার এই অন্তর্বর্তী সরকারের যেহেতু কোনো রকম কোনো সীমাবদ্ধতা নেই, কোনো সীমারেখা নেই, তারা যখন এই অবস্থায় থাকবে, তারা মনে করবে যে এই সরকার কি আসলেই আরও কতদিন থাকবে। আর থাকলে তো এখানে আসছে না। আপনি এখনই যদি দেখেন আমাদের যে রপ্তানি উন্নয়ন জোন যেগুলো আছে, আমরা আশুলিয়া বলি বা যে সমস্ত জায়গায় পোশাক তৈরি কারখানা, এই সমস্ত জায়গায় কিন্তু অলরেডি গোলযোগ কিছু কিছু দেখা যাচ্ছে, সেখানে চাকরি চলে যাচ্ছে, বেতন ঠিক মতো পাচ্ছে না। এই রকম যদি হয় তাহলে আপনার কিভাবে একটা দেশের উন্নয়ন এগিয়ে যাবে? আপনি ইতিমধ্যেই যদি হিসাব করে দেখেন, এই সরকারের প্রত্যেকটা অর্থনৈতিক ইন্ডেক্স তারা কিন্তু ডিক্লাইনিং, আপনি উপরের দিকে যাচ্ছে না। আমি কিন্তু এটা যেহেতু একটি ভঙ্গুর অর্থনীতির লিগেসি তারা বহন করে যাচ্ছে, সেই কারণে হয়তো এটা হতে পারে, আপনারা বলতে পারেন, কিন্তু সেটা না। ওইখানে যদিও একটা সরকার ছিল, তারা নির্বাচিত হোক অনির্বাচিত হোক সেই বিতর্কে না যেয়ে
তারা একটা সীমা রেখেছিল যে ওই তারা হয়তো 5 বছর থাকবে, কিন্তু 5 বছর যেহেতু থাকতে পারে নাই, তাদের লেজিটিমেটি ছিল না বলেই তাদেরকে মাঝপথে কি এক বছরের মাথায় তাদেরকে চলে যেতে হলো, বা 8 মাসের মাথায় চলে যেতে হয়েছে। চলে যাও, তারা তো অর্থনীতিটা একেবারে ধ্বংস করে ফেলেছিল, যে মাত্র 15 বছরে তারা 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশের এইখান থেকে লুটপাট করে দেশের বাইরে পাচার করেছিল। তো এই টাকার কিছু যদি বাংলাদেশে বিনিয়োগ করা হতো, আজকে আমরা যে কথা বলি তরুণ সমাজ, 4.5 কোটি তরুণ সমাজ, শিক্ষিত যুব সমাজ, তারা একেবারে নিরিবিলি চাকরি বাকরি করে খেতে পারতো, কিন্তু সেটা পারে নাই, যেহেতু বিগত সরকারের এই লুটপাটের কারণে। আর এই লুটপাটের কিন্তু লিগেসিটা বহন করতে হচ্ছে এই সরকারের আমলেই, এই অন্তর্বর্তী সরকার। আপনি হিসাব করেন এই সরকারের আমলে আপনার রেমিটেন্স বেশি হচ্ছে। কেন রেমিটেন্স বেশি হচ্ছে? যেহেতু আগে প্রপার চ্যানেলে আসতো না, এই প্রপার চ্যানেলে না আসার কারণেই আপনার বিভিন্নভাবে হুন্ডির মাধ্যমে আমাদের অনেকের ডলার ওখানে থেকে যেত, টাকাটা এদিকে আসতো, এবং বেশি টাকা দিয়েই কিন্তু এই ডলারগুলো পাচার হতো। আচ্ছা, এইটা এখন যেহেতু বন্ধ হয়ে গেছে, এই গভর্নমেন্ট আপনার শুধুমাত্র ওই ছোটোখাটো যে সমস্ত দুর্নীতিগুলো হতো, সেই দুর্নীতির জায়গাগুলো বন্ধ করে দেওয়ার কারণে আমাদের কাছে মনে হতে পারে যে অর্থনৈতিক একটা স্থিতিশীলতা আছে, দ্রব্য মূল্যটা মানুষের সহনশীলতার মধ্যে আছে, মানুষ কিনে খেতে পারছে। কিন্তু আলটিমেটলি এই গত 10 বছরে যদি আপনি একটা হিসাব নেন, এই 10 বছরের নতুন কোনো বিনিয়োগ কিন্তু হয়নি। আর যদি বিনিয়োগ না হয়, আপনার মূল শ্রমশক্তি হচ্ছে আমার 18 কোটি মানুষ। 18 কোটি মানুষের মধ্যে আপনার মিনিমাম আপনার আমরা যদি বলি 40-50% লোকজনকে কাজের মধ্যে থাকতে হবে, তা নাহলে আপনার উন্নয়নটা কিভাবে হবে? আর এই উন্নয়নের মূল কথাই হচ্ছে যে আপনার বিনিয়োগ, সেই বিনিয়োগটা আমরা পাচ্ছি না। এই জন্যে যতই আপনি বলেন না কেন যে ওপেন ঘোষণা বা নির্বাচন হলেই কি সমস্ত সমস্যার সমাধান হবে, সমস্ত সমস্যার সমাধান হবে কি হবে না, এটা কিন্তু বড় প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে যে আপনি একটা স্থিতিশীল সরকার পাচ্ছেন। নির্বাচিত সরকার ছাড়া আপনি বড় কোনো কাজে হাত দিতে পারবেন না। আজকে আপনি সংস্কারের কথা বলেন, বিশ্বের আমরা অনেক জায়গা দেখেছি, অন্তত 16টা কান্ট্রির হিসাব আমি দিতে পারবো, তারা যত এই যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত দীর্ঘায়িত করেছে, তারা কিন্তু ফল করেছে। আর যারা কম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে তাদের জায়গায় ফিরে গেছে, তারা খুব ভালো কাজ করেছে। এর মধ্যে একটা বলে নেই, আমাদের 1991 সালে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, আমাদের চিফ জাস্টিস শাহাবুদ্দিন আহমদের আমলে, তিনি কিন্তু একেবারে 3 মাসের মধ্যে যে পূর্ববর্তী 3 জোটের রূপরেখাকে সামনে রেখেই তারা কিন্তু আগে থেকে এই রূপরেখাগুলো তৈরি করেছিল, সেই রূপরেখাকে সামনে রেখে কিন্তু 3 মাসের মধ্যে তিনি নির্বাচনটা করে দিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার কথা বলছিলেন আমিরুল ইসলাম, যেমনটা সরকারের তরফ থেকে বলা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে যে সংস্কার এবং বিচারের পর্যাপ্ত অগ্রগতি হলেই রমজানের 1 সপ্তাহ আগে নির্বাচন আয়োজন করা যেতে পারে। পর্যাপ্ত অগ্রগতি আসলে নির্ধারিত কিভাবে হবে? না, নির্ধারিত হইতে পারে না। আপনি যত বড়ই সংস্কার করেন না কেন, আমি ওই যে কথাটা আগে বলছিলাম যে 16টা দেশের উপরে একটা জরিপ চালানো হয়েছে, সেখানে নির্বাচনী সংস্কার, যেটা নির্বাচন কমিশন বিভিন্নভাবে আপনার এই নির্বাচন কমিশনের বিভিন্ন পয়েন্টে আপনি কিছু সংস্কার আছে। আপনি চিফ ইলেকশন কমিশনার কে হবে, ইলেকশন কমিশনাররা কিভাবে হবে, সার্চ কমিটি তৈরি করে তাদেরকে কিভাবে দায়িত্ব দেওয়া হবে, এই বিষয়গুলো যখন সংস্কার করা হয়েছে, তারপরে ধরে নেন আপনার সীমানা নির্ধারণ, তারপরে ভোটারের অবস্থান, এই সবগুলো হচ্ছে আপনার নির্বাচন কমিশনের কিছু সংস্কার। আর বাংলাদেশে কিন্তু ওইভাবে এখনো পর্যন্ত মোটা দাগে যে সংস্কারের কথা বলবেন সেটা হয়নি। আমরা যেভাবে ব্যাখ্যা করি না কেন, ভারতে এই সংস্কারটা কিন্তু হয়েছে। তারা যেভাবেই হোক, নির্বাচন কমিশন যেদিন শিডিউল ঘোষণা করে তার সঙ্গে সঙ্গেই তাদের বিচার বিভাগ যেটা থাকে তাদের পাশে এসে ঢাল হিসেবে দাঁড়ায়। আমরা এমনটিও দেখি যে মৌলিক বিষয়গুলোতে তাদের কোনো বিতর্ক নেই, দলমত নির্বিশেষে সবাই একমত। আমি সেই আলোচনায় ফিরতে চাই পরবর্তী অংশে। ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে আপনাকে খালেদ সাইফুল্লাহ সোহেল। সরকারেরই কোনো উপদেষ্টা বলছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা দেখছেন না, এই বাস্তবতায় নির্বাচনের সমীকরণটা আপনার কাছে কেমন? ধন্যবাদ আপনাকে। আমার সহ আলোচক ভাই খুব সুন্দর করে এটা ব্যাখ্যা দিয়েছেন যে কি জন্য একটা নির্বাচন একটা দেশে দরকার। নির্বাচনের হইলেই যে পৃথিবীর আমূল পরিবর্তন হবে বিষয়টা এমন না। নির্বাচনটা হইলে পরে মানুষকে স্থিতিশীল জায়গার মধ্যে থাকে, তাদের মনে আসার কথা বলতে পারে, একটা বিজনেসম্যানের ইনভেস্টমেন্টে যাইতে পারে। আপনি যে প্রশ্নটা করেছেন, তত্ত্বাবধায়ক প্রধান উপদেষ্টা লন্ডনে গেছেন, আসলে লন্ডনে উনি যে গেছেন ওইখানে ওনার কতটুকু কাজ ছিল রাষ্ট্রীয়ভাবে আই এম কনফিউজড।
এই জন্যে যে আসলে উনি বড় কারোর সাথে ওখানে গিয়ে সিটিং মিটিং ইটিং হয় নাই, হয়েছে শুধু তারেক রহমান সাহেবের সাথে একটা মিটিং হয়েছে। এটাও জাতির জন্য একটা বড় মেসেজ যে বিএনপির মতো দলের অ্যাক্টিং চেয়ারম্যান যিনি 17 বছর হাসিনার মতো একটা ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন করে হাসিনাকে বিতাড়িত করেছেন, এই মিটিংটা 6 আগস্টে আমি আরেকদিন বলেছি হওয়া উচিত ছিল। এরপরেও দেরিতে হলে লন্ডনে যে এই মিটিংটা হয়েছে, সেই মিটিংয়ে কাউজিবে যেটা বললেন যে চিফ অ্যাডভাইজার তো ঘোষণা করেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে, আর একটু শর্ত দিছেন যে সংস্কার কি জানি আপনি বললেন যে সংস্কার কতটুকু মানে পর্যাপ্ত অগ্রগতির কথা বলা হয়েছে। আসলে পর্যাপ্ত অগ্রগতি সংস্কার উনি কি বুঝাইতে চাচ্ছেন আমি বুঝি না। আসলে 10 মাসে যে গভর্নমেন্ট কোনো সংস্কারকে আপনার চোখের সামনে দিতে পারে নাই, আমার কাছে মনে হয়েছে আগামী 6 মাসে অতটুকু সংস্কার আমরা চোখে দেখতে পারবো না। যতটুকু দেখতে পারবো মানুষের মধ্যে যে পরিবর্তনটা এসেছে যে আমরা নিজের বুটটা নিজে দিব, এটা একটা পরিবর্তন এসেছে। আর আমরা যারা রাজনৈতিক দল করি কিংবা আমাদের যারা নেতারা আছেন, তারা শেখ হাসিনার যে অপমানের যে অবস্থাতে উনি গিয়েছেন, উনি আসলে যেভাবে চলে গেছেন, অথচ তার বাবার তো একটা বিশাল অবস্থান ছিল, তারও একটা বিশাল অবস্থান ছিল। এমন কোনো র্যাব বলেন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, মানুষ বলেন, সবাই তো তার পক্ষে। আমি তো দেখেছি আমাদের দলেরও অনেক লোকজন তার পক্ষে ছাপাইয়েছে। এবং শেখ সাহেবের নাম আমি বলি শেখ সাহেব, ওনারা বঙ্গবন্ধু বলতে বলতে ফেনা তুলছে, কারণ ভয়ে এমন একটা সংস্কৃতি সৃষ্টি করছিলেন উনি 41 সন পর্যন্ত থাকবে। উনি যেহেতু থাকতে পারে নাই, এতে আমাদের একটা ধারণা হয়েছে, আমরা যারা রাজনীতি করি এবং রাজনীতিতে যারা ইনভলভ, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সহ, যে এই দেশে যত বড় স্বৈরাচারী আপনি হন, আপনাকে চলে যেতে হবে, আপনাকে ধরতে হবে। প্রতাপশালী শেখ হাসিনার পতন থেকে রাজনৈতিক দলগুলো কতটা শিক্ষা নিয়েছে বলে মনে করেন? আপনি ধরে নেন যে শিক্ষাটা কিভাবে দিয়েছে, আপনি শুধু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবের গত 10 মাসের অ্যাক্টিভিটিটা আপনি ফলো করেন। গত 10 মাসে উনি কোনো একটা কথা মানে যাতে দেশের ক্ষতি হইতে পারে, মানুষের ক্ষতি হইতে পারে এমন একটা কথা বলেছেন কিনা। এবং আমি অনেককে শুনতে বলেছি যে উনার যে এত পরিবর্তন, একজন রাষ্ট্রনায়ক হওয়ার জন্যে যা যা গুণাবলী থাকার দরকার সবকিছু তার মধ্যে বিদ্যমান। একটা কথা আমার কাছে একবার একটু খটকা লেগেছিল, যে কথাটা উনি বলেছিলেন যে ডিসেম্বরেই নির্বাচনটা হইতে হবে, উনি স্টিক করে ফেলেছিলেন। এই কথাটা বলার পরেও উনি এই কথার মধ্যে স্টিক থাকবেন, উনি তো আবার যে কথা বলেন শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেন। তো উনি জাতির এই বৃহত্তর স্বার্থে, এই জাতিকে সুন্দর মেসেজ দেওয়ার জন্যে তত্ত্বাবধায়ক সরকারের সাথে একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছিল, এটাকে সমন্বয় করার জন্যে উনি যেভাবে ছাড় দিয়েছেন, উনি যেভাবে ডিসেম্বর থেকে যা ফেব্রুয়ারিতে চলে গেছেন, এই জন্য তাকে তো মানে স্পেশালি একটা ধন্যবাদ দিতে হবে। ছাড় দেওয়ার পরও বিএনপি শিবিরের স্বস্তি কি ফিরেছে নাকি এখনো নির্বাচন কেন্দ্রিক সংশয় রয়ে গেছে? আসলে এটা বাংলাদেশ, এই দেশের সব অনেক কিছুই সম্ভব হয়। যতদিন আপনি স্পষ্ট কিছু চোখের সামনে না আসবে ততদিনই আপনি প্রেডিকশন করবেন, কথা বলবেন, চিন্তা করবেন যে এটা হইতে পারে সেটা হইতে পারেন। কথার মধ্যে ইল্লা, কিন্তু, বাট এগুলি তো আছেই। তবে আপনি একটা স্পষ্ট ধারণা আপনি সেটা রাখেন, সেটা হচ্ছে ডক্টর ইউনূস সাহেবকে আমি প্রথমেই বলেছি যে উনি ওনার মুখ দিয়ে যে কথা বলেছেন, আমি আশা করব সেটা থেকে উনি সরবেন না। যেহেতু আমরা হাসিনার মতো ফেসিস্টকে সরাতে পেরেছি, আর ডক্টর ইউনূস সাহেব এখানে ফেসিস্ট হইতে যাবেন না, কিংবা উনি স্বৈরাচারও হইতে যাবেন না, এবং উনি কথা বলে মিথ্যা তথ্যও দিতে যাবেন না। উনি সঠিক পথেই থাকবেন, সঠিক কথা বলবেন। আর তার যে উপদেষ্টারা আছেন, ওনারা তো আসলে অনেক উপদেষ্টা বসে তার পিএস এপিএসরা 100 কোটি টাকার মালিক হয়ে গেছে। আপনি ওনাদের চালচলন দেখলে পরে আপনি ভাবতে পারবেন না ওরা কোথায় আছে। এবং ওনাদের শরীরে এত তেল হয়েছে এবং এত ওজন বাড়ছে, এক একটা ছেলে যাদের 60 কেজি ওজন ছিল এখন 70-80 হয়ে গেছে, হাঁটতে পারতেছে না। আপনি ভাবেন যে এরা যে হাঁটতে পারতেছে না, একটা হচ্ছে শরীর ভার হয়ে গেছে, টাকার গরম হয়ে গেছে। এবং একটা এপিএস এর যদি 300 কোটি টাকার কেলেঙ্কারি থাকে, তাহলে তার যে উপদেষ্টা তার কথা হইতে পারে। আজকে পর্যন্ত আমরা এটা তদন্তের আওতায় আনতে পারি নাই। আমি অনুরোধ করব আজকে আপনার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, যেই সরকারই আগামীতে আসুক, প্রতিটা উপদেষ্টার বিষয়ে এবং প্রতিটা নেতৃবৃন্দের বিষয়ে যারা গত 10 মাসে ওয়াসিম, মুগ্ধ, সাইদের রক্তের সাথে মুনাফিকি করেছে, প্রতিটা লোকের বিচারের আওতায় আনতে হবে এবং দুদকের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করাতে হবে। এই জন্যে যে আপনি আর যাই হোক, আমাদের ছেলেরা যে রক্ত দিয়েছিল, এই রক্তের সাথে মুনাফিকি যারা করেছে, 71 সনের পরে শেখ সাহেবের কিছু লোকজন 71-এর ব্যবসা করে
একাত্তরের চেতনাকে বিজনেস করে অনেক লুটতরাজ করেছে। এই জন্য আজকে স্বাধীনতার 53 বছর পরে উনার নাম মুখে আনতে অনেকেই অনীহা। কিন্তু খালেদ সাইফুল্লাহ সোহেল, আমার আপনার কাছে প্রশ্নটি ভিন্ন জায়গায়। রাজনীতির সংস্কৃতি যদি পরিবর্তন না হয়, নির্বাচিত সরকারের নেতা কর্মীরাও যে সে একই পথে হাঁটবে না, সেই নিশ্চয়তা আমরা কোথা থেকে পাবো? সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, দেশবন্ধুর এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশসন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। খালেদ সাইফুল্লাহ সোহেল, যে আলোচনায় আমরা ছিলাম, আপনি বলছিলেন যে গণঅভ্যুত্থানের পরও 10 মাসের রাজনৈতিক অঙ্গনে তেমন একটা পরিবর্তন আসেনি, এখনো আওয়ামী লীগের সে উত্তরাধিকার বহন করে বেড়াচ্ছে অনেকে। সেই জায়গা থেকে জানতে চাই যে রাজনীতির সংস্কৃতির পরিবর্তন যদি না হয়, নির্বাচিত সরকারের নেতাকর্মীরা যে একই পথে হাঁটবে না, তার নিশ্চয়তা কি? ধন্যবাদ আপনাকে। আমি ওই যে বিরতির আগে একটা কথা বলতে একটু শর্ট হয়ে গেছিল। আওয়ামী লীগ 71 সনের পরে চেতনার ব্যবসা করে ওনাদের অস্তিত্ব হারা হয়েছে। এনসিপি এককভাবে এই জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ওনারা এটাকে যেভাবে অপমান করেছেন, আমি যেটা আগে বলছিলাম যে ওয়াসিম মুগ্ধ সাইদের রক্তের সাথে প্রতারণার মতো। কারণ মানুষ তো চাইছিল যে একটা সৎ সাহসী মানুষরা, ছাত্র নেতারা নেতৃত্ব দিবে, একটা দেশ পরিবর্তন হবে, কিন্তু মানুষ হতাশ হয়েছে। আমি অনুরোধ করব, যারা এই চেতনার ব্যবসাও করতেছে, এই ব্যবসা নিয়ে এই চেতনাকে ধ্বংস করার পর্যায়ে নিয়ে গেছেন, তাদেরও একসময় ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করাইতে হবে। যাক, সেটা ইতিহাস বলবে। আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন যে যদি রাজনীতিক এই কালচারটা পরিবর্তন না হয়, আমি যদি আপনার কাছে একটা প্রশ্ন করি, হাসিনার আমলে আপনাদের যে একটা টেলিভিশনে যে কৌতুক অভিনেতাকে না দেখলে মানুষের পেট ভরতো না, ওবায়দুল কাদের সাহেব, উনি যে কৌতুক করে বলতেন এবং অনেক সময় ডিপলি বলে ফেলতেন যে আমরা যদি ক্ষমতা ছাড়ি তাহলে আমাদের 2 লক্ষ কর্মী মেরে ফেলবে, 20,000 কর্মী মেরে ফেলবে, 20 লক্ষ কর্মী মেরে ফেলবে, এটা বলে নাই? আপনি তো জানেন। আর আপনি বলেন যে হাসিনা চলে যাওয়ার পরে আমরা আওয়ামী লীগের দল হিসাবে কিংবা আমাদের মানে নির্দেশনা হিসাবে একটা লোকের উপরে কোনো আঘাত করেছি? বরঞ্চ আমরা সেটাকে প্রটেক্ট করতে যাইয়া আমাদেরকে অনেক সময় অনেক প্রশ্নের সম্মুখীন হইতেছে। যেমন আপনি একটা প্রশ্নই করি, আব্দুল হামিদ সাহেব অসুস্থ মানুষ, সে শেখ হাসিনার সবচেয়ে কাছের লোক ছিল, সে ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনাকে সহযোগিতা করে নেই এমনও কোনো কাজ নাই, ওনার পরিবারও অনেক কিছুর মধ্যে লুটতরাজে জড়িত ছিল। তো উনি যখন দেশ থেকে চলে যাবেন সবার পারমিশন নিয়ে গেলেন এবং এয়ারপোর্টে ভিআইপি লাইন দিয়ে উনি গেলেন। যাওয়ার সময় আপনি দেখলেন কি মুভমেন্টটা হলো, রাত নাই দিন নাই চিল্লাপাল্লা হলো, সব কিছু হলো। সেই সময় আমরা কেন শাহবাগে এটার প্রতিবাদ করি নাই? এই জন্য আমাদের উপরে রীতিমতো তো কথাই হচ্ছিল যে বিএনপি কেন আসে না, না আসলে চেতনার সাথে একমত না, এই না সেই না, অনেক কথা বলেছে। আমরা বলেছি যে ডক্টর ইউনূস তো আমাদেরই সরকার ছিল, আমরা যদি তার কাছে দাবি করতে হয় আমরা যমুনাতে যাব, আমরা শাহবাগ যাব কেন? যমুনা যাই ওনাকে বলতে পারি যে ভাই আপনি এটা করেছেন, আপনাকে তো আমরা বসিয়েছি, এটা আপনাকে মানতে হবে। আমরা যাই না দেখে কথা শুনেছি। আজকে দেখেন আব্দুল হামিদ সাহেব চলে আসছে, আসার পরে উনি বাড়িতে আছেন, আজকে কোনো শব্দ আছে? কোনো শব্দ নাই। তাহলে আপনি কেন এটা সৃষ্টি করলেন? মানে এটা সৃষ্টি করার পিছনে 2টা কারণ থাকতে পারে। একটা হয়েছে যে আওয়ামী লীগকে ব্যান করার জন্য একটা ইস্যু লাগে, ব্যান করেছেন, ব্যান করেন নাই, স্থগিত করেছেন। আরেকটা হয়েছে যে আমাদেরকে জাস্ট একটা বাজে অবস্থানে ফেলার জন্য। তা আজকে আপনারা কথা বলছেন না কেন? আজকে তো উনি বাড়িতে আছে, এরপরে তো তাকে অ্যারেস্টও করা হয় না, কিছু করা হয় না, আপনারা একটা মিছিলও করেন নাই। তাইলে পরিবর্তনটা কোথায় হয়েছে? আমরা যে একটা স্বচ্ছ মনে করতেছি, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব যেটাকে সঠিক মনে করতেছেন এই কথাটাই বলতেছে। কিন্তু তারেক রহমানের কঠোর বার্তা তৃণমূল পর্যন্ত কতটা পৌঁছাচ্ছে খালেদ সাইফুল্লাহ সোহেল? আমরা যদি বিগত সময় সমীকরণ আপনার কাছে তুলে ধরি, আমরা তো এমন অনেক অপকর্মে আমরা দেখেছি বিএনপি নেতাদের সংশ্লিষ্টতা, সে সঙ্গে 3000 সাংগঠনিক ব্যবস্থাও বিএনপির তরফ থেকে নেওয়া হয়েছে। এবং অন্তর্কোন্দলের সমীকরণটা যদি জানাই, সেটি গত 6 মাসের হিসেব অনুযায়ী অর্ধ শতাধিকেরও বেশি। আমি এটার প্রশ্নের প্রথম উত্তরটা দিই উপর থেকে। অর্ধ শতাধিক যারা, এগুলি ম্যাক্সিমামই আমাদের দলীয় কুন্দলের চেয়ে পারিবারিক বিষয়টাকে ইম্পর্টেন্স আসছে। আসলে 17 বছর যাবত এগুলি হয় নাই এবং প্রতিটা ঘটনার সাথে আমাদের এলাকাতেও 1-2টা ঘটনা ঘটছে, তদন্ত করলে আপনি দেখবেন এটার সাথে এই যে সরকার চলমান ছিল যেটা, তাদের একটা গ্রুপ আছে, এর সামনে শুধু আমাদের একটা লোককে শু করছে, আর আমাদেরও কিছু লোকজন জড়াইছে, আমি সেটা অস্বীকার করবো না। অনেকদিন পরে ভাবছে আমাকে অত্যাচার করছে, এই করছে সেই করছে, আমিও সুদ নিব, এমন কিছু ঘটনা করছে। অ্যাক্টিং চেয়ারম্যান এটাকে সঠিকভাবে কন্ট্রোলে নিয়ে আসছে, 1 নাম্বার 2, আপনি বলেন যে চেয়ারম্যান যদি এটাকে কন্ট্রোল না করতেন
আপনি এই বাংলাদেশ কোন অবস্থায় যেহেতু আপনি চিন্তাই করতে পারবেন না। আমরা যারা এই দলের 17 বছরে আন্দোলন সংগ্রামে ছিলাম, আমরা ঘুম থেকে উঠা প্রতিদিন ফেসবুকটা প্রথম দেখি, হোয়াটসঅ্যাপ দেখি, কি জন্যে ভাবি যে কিনা আজকে আমার বিরুদ্ধে কোনো অ্যাকশানে গেছে কিনা। এবং আমাদের দলে অনেক নেতারা ভাবেন যে আমি থাকি কিশোরগঞ্জ, আমি যদি লুকায় একটা কাজ করে ফেলি আমার চেয়ারম্যানের কাছে কে বিচার দিবে। কিন্তু এই বিচারটা চেয়ারম্যান কোনো না কোনোভাবে নিয়ে আসতেছেন, আইনা তার বিরুদ্ধে অ্যাকশানে যাচ্ছেন, সে তো অস্বীকার করতেছে, কিন্তু চেয়ারম্যান বলতেছেন যে হ্যাঁ এটা এই ঘটনা তুমি করেছো। অপরাধ সংগঠন হবার পরে শাস্তির আওতায় আনার পরেও কি আসলে পরিবর্তন আমরা খুব একটা দেখবো যদি দায়িত্বের জায়গাটা পরিবর্তন না হয়? আপনি এখানে একটু অ্যাড করি, আপনি বলেন কতটুকু কাজ অ্যাক্টিং চেয়ারম্যান লন্ডন থেকে বসে করতে পারতেছেন? মানসিকতার যে আপনি বলতেছেন মানসিকতা পরিবর্তন হয়েছে বলেই তো 2 লক্ষ মানুষ মারা যায় নাই। আপনি আওয়ামী লীগের নেতা কর্মীরা তো লুকায় আছে, তাদেরকে এই পর্যন্ত ঘর থেকে ধরে আনার যে সিস্টেম হচ্ছে এবং কোথাও কোথাও একটু দলের নেতারা জড়ায় যায়, সাথে সাথে আমরা প্রতিবাদ করি, তাহলে আপনি পরিবর্তন আসে নাই। আর সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে যে শেখ হাসিনার মতো ফেসিস্টরা যখন ভাগে তখন আপনি ধরে নেবেন যে এই দেশে আর কেউ ফেসিস্ট হবে না। আপনাকে আমি নিশ্চিত করতে পারি যে এই 17 বছরে হাসিনার মতো ফেসিস্ট যেহেতু টিকে নাই, ভবিষ্যতে কেউ এটা হবে না। আর আমাদের দলের কথা বলি, আমাদের দলে 10টা লোক যদি এক জায়গাতে দাঁড়িয়ে থাকে অন্যায়ের প্রতিবাদ করার জন্য, এই নিশ্চয়তাকে আমাদের রাজনীতিতে খুব একটা দেয়া যায়। খালেদ সাইফুল্লাহ সোহেল, আমরা তো 90 গণ অভ্যুত্থান দেখেছি, স্বৈরাচার বিরোধী আন্দোলন দেখেছি, তারপরেও তো আমরা দেখেছি গণতন্ত্রের মোড়কে যাত্রা করে শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠেছিলেন। এর আগে আপনি যদি বলেন 96-এ যখন আমরা 15ই ফেব্রুয়ারি ইলেকশনটা করলাম, আমরা কিন্তু 15ই ফেব্রুয়ারি ইলেকশন করে তত্ত্বাবধায়ক সরকার দাবি মেনে আমরা সরে গেছি। আমরা কিন্তু হাসিনার মতো একটা ইলেকশনের মধ্যে জোর করে ক্ষমতায় থাকার কোনো ধান্দা আমাদের মাথায় ছিল না। আমরা কিন্তু ওই সময় থেকে সহনশীল ছিলাম। আর এখন তো যে শিক্ষা আমাদের হয়েছে এটা সহনশীল হবেই। আর তারেক রহমান সাহেব যে সহনশীল, উনি আসার পরে আপনি দেখতে পারবেন চিত্র কিভাবে বদলায়। ওনাকে তো আপনি চিনেন, 2001 সনে যখন দলের নেতাকর্মীরা কথা শুনছিল না, উনি ক্লিন হার্টের মতো একটা ডেঞ্জারাস অপারেশনে উনি হাত দিয়েছেন এবং এতে করে দলের অনেক কর্মী যারা 90-এর অভ্যুত্থানে ছিল ভুলক্রমে অনেক নেতারা মারা গেছেন। উনি এই কাজটা পরবর্তীতে বোঝা গেছে কাজটা অত সঠিকভাবে উনি করতে পারেন নাই। উনি তো এই কাজটাও করেন দেশের বৃহৎ স্বার্থে। এবং আপনি ধরে নেন আল্লাহ যদি সঠিকভাবে ইলেকশনটা আমাদের করান, উনি যদি দেশের প্রধানমন্ত্রী হন, উনি যদি আসেন, দানের শীষে মানুষ যদি ভোট দেয়, আমরা একটা সুন্দর বাংলাদেশ পাবো, দুর্নীতিমুক্ত বাংলাদেশ পাবো। এবং আপনি এখানে সবাই কথা বলার স্কোপ পাবে। আজকেও যারা কথা বলতে একটু অনীহাবোধ করতেছেন, তারেক সাহেবের সময়ে এর চেয়ে আরো ভালো অবস্থানে থাকবে, ব্যবসায়ীরা থাকবে, সাংবাদিক ভাইরা থাকবে, রাজনীতিবিদরা থাকবে, দেশও ভালো থাকবে। আপনি বলছিলেন বিএনপি ধৈর্য ধারণ করেছে, সহনশীলতার কথা বলছিলেন। নির্বাচন যদি কোনো কারণে বিলম্বিত হয় বিএনপির এই সহনশীলতা বজায় থাকবে কিনা সে আলোচনায় ফিরতে চাই পরবর্তী অংশে। ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে আপনাকে। আমিরুল ইসলাম কাগজি, আপনার কাছে একটি প্রশ্ন আগের অংশে রেখেছিলাম যে আমরা ভারত সহ বিভিন্ন দেশে দেখি যে মৌলিক বিষয়গুলোতে নিয়ে কোনো দ্বিমত নেই, দলমত নির্বিশেষে সবাই একমত। আমাদের দেশে আমরা ভিন্ন বাস্তবতা কেন দেখি? আমাদের এখানে যারা সরকারে থাকে, আমরা একটু দেখেছিলাম যে তত্ত্বাবধায়ক সরকারে আমাদের এখানে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে একেবারে সেই নির্বাচনগুলো হয়েছে উৎসবমুখর পরিবেশে জনগণ ভোট দিয়েছে। আর বাকি যতগুলো দলীয় সরকারের অধীনে হয়েছে সেই নির্বাচনগুলোকে আমরা শতভাগ সঠিক বলতে পারবো না, বা 50% আমরা সঠিক বলতে পারি না। এটা বলতে পারি না এই কারণে আমাদের এখানে ওই বলতে না পারার কারণেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা আসছে এবং 91-তেও আমরা ওই বিধানের অধীনেই নির্বাচনটা করেছি। পারে না এই কারণে আমাদের এখানে সরকার মানে এত ছোট জায়গা যে সরকারের মতামতের বাইরে, নির্দেশের বাইরে নির্বাচন কমিশন কোনো কিছু করতে পারে না, কোনো সিদ্ধান্ত নিতে পারে না। অথচ নির্বাচন কমিশনকে সংবিধানে এমন ক্ষমতা দেওয়া হয়েছে, যেদিন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে তার পরের দিন থেকে সমস্ত প্রশাসন, রিটার্নিং অফিসার, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাই থাকুক না কেন সবই কিন্তু নির্বাচন কমিশনের অধীনে চলে আসবে। তারপরে এখতিয়ারভুক্ত ক্ষমতার আসলে প্রয়োগ কেন করতে পারে না? প্রয়োগ করতে পারে না। এখানেই হচ্ছে আমাদের নির্বাচন কমিশনগুলোর দুর্বলতা। আমাদের এই নির্বাচন কমিশনগুলোর পাশে এসে এই বিচার বিভাগ এসে দাঁড়ায় না। যদি বিচার বিভাগগুলো এসে দাঁড়াতো তাহলে আমার একজন রিটার্নিং অফিসারকে আমার কাজ করছে না, তাকে আমি উইথড্র করব, সেখানে আমি রিপ্লেসমেন্ট করব। এই রিপ্লেসমেন্ট করতে গেলেই পরে সরকার তার বাধা দিবে। সরকার যেহেতু দলীয় সরকারের অধীনে হচ্ছে,
সরকার বাধা দিবে। ওই সময় যদি বিচার বিভাগ এসে বলে যে না, নির্বাচন কমিশন যে কাজটি করেছে সেই কাজটি হয়। আপনারা দেখেন নাই যে মমতা ব্যানার্জি তার ওখানে একজন এসপি কে সরাই দেওয়ার জন্য বলেছিল, তখন নির্বাচন কমিশন বলেছিল যে না, ওই এসপি এখানেই থাকবে, এখান থেকে যেতে পারবে না। মমতা ব্যানার্জির তার সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত থেকে সরে আসে নাই। তো পেরেছে কি কারণে? ওই যে বললাম, বিচার বিভাগ তার পাশে থাকার কারণে এটা হয়েছে। ওদের সংস্কৃতিটা এইভাবে গড়ে উঠেছে। আমাদের এখানে এটা পারি নাই আমরা এই কারণে যে একবার মনে হয়েছে যে ক্ষমতায় আসলে পরে ক্ষমতার মোহটা এমনভাবে আমাদের পেয়ে বসে, এইখানে আর আমরা ক্ষমতার একবার চেয়ার পাইলে আর চেয়ার ছাড়তে চাই না। কিন্তু আমরা যদি বারবার আমাদেরকে যদি এইটাই মনে থাকে যে আমরা 5 বছর ক্ষমতায় থাকবো, 5 বছর পরে আবার জনগণের কাছে যেতে হবে, যদি জনগণের কাছে যাওয়ার মতো আমার কোনো কথা কোনো কাজ যদি তাদের কাছে না নিয়ে যেতে পারি, তাহলে জনগণ যদি আমাকে না চায়, তাহলে কেন আমি জোর করে থাকতে চাইবো? এই যে জোর করে থাকতে চাওয়ার ফল কিন্তু আমাদের দেখিয়ে দিল, এরশাদও দেখিয়ে দিয়েছিল, এবং পরবর্তীতে এসে শেখ হাসিনা নিজে দেখিয়ে দিলেন যে জোর করে ক্ষমতায় থাকলে তার পরিণতিটা কি হয়। এখান থেকে যদি পরবর্তী ক্ষমতায় যারা আসবে নির্বাচনের মাধ্যমে, তারা যদি শিক্ষা না নেয়, তাহলে পরিণতিটা শেখ হাসিনার মতোই হবে। যে কথাটা উনি বারবার বলতেছিলেন যে আমাদের এখন পরবর্তীতে ধরে নেন বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান যেভাবে বক্তব্যগুলো দিচ্ছেন, এই মেসেজটা তো তার দলীয় নেতা কর্মীদের কাছে যাচ্ছে। এবং কিছুক্ষণ আগেও আপনি একটা কথা বলছিলেন যে দখল বেদখলের বিষয়গুলো যেখানে যেখানে হয়েছে এই পর্যন্ত 3000 বলছেন না, 3500-এর মতো, 3500-এর মতো এরকম ঘটনা ঘটেছে, এবং প্রত্যেক জায়গায় ব্যবস্থা নেওয়া হয়েছে। আর যারা এই কাজগুলো করছে তাদের পদও কিন্তু চলে যাচ্ছে, বহিষ্কার হচ্ছে, সবকিছু হচ্ছে। এরপরে যদি তারা তাদের ওই যে আগে যে কালচার, সেই কালচার থেকে সরে না আসে, তার পরিণতি তারাই ভোগ করবে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা যেমনটি বলে যে আমাদের সংবিধানে প্রধানমন্ত্রীকে ছোট্ট ক্ষমতা দিয়ে রেখেছে, এবং প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়েও কিন্তু নানামুখী বিতর্ক আমরা দেখছি। সেই আলোচনায় ফিরতে চাই। এই পর্যায়ে আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শকদের সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। আমিরুল ইসলাম, যে আলোচনায় আমরা ছিলাম, আমরা যেমনটি বলছিলাম যে আমাদের সংবিধানে প্রধানমন্ত্রীকে ছোট্ট ক্ষমতা দিয়ে রেখেছে, সেই জায়গা থেকে এবারও আমরা দেখছি যে আলোচনায় এসেছে প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়টি, যেখানে এখনো রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি। আমাদের তারেক রহমান সাহেব তিনি নিজেই কিন্তু একটা রাষ্ট্র সংস্কার কর্মসূচি দিয়েছেন, 31 দফা। এইটা দিয়েছেন 2023 সালের 13 জুলাই। এই সংস্কার কর্মসূচি যেটা এখন আমাদের এই যে বিভিন্ন সংস্কারের জন্য যে 11টা কমিটি করা হয়েছে, প্রত্যেকেই ঘুরে ফিরে কিন্তু এই মৌলিক যে সংস্কার সেই 31 দফার মধ্যে রয়েছে। প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের মধ্যকার ক্ষমতার ভারসাম্য রাখার জন্যই তিনি এই কাজটা করেছেন বলেছেন। তারপরে এই যে বেশি মেম্বার অফ দ্য পার্লামেন্ট যদি হয়ে যায়, এমপি হয়ে যায়, তাহলে একটা সংসদ স্বৈরাচারী হয়ে উঠতে পারে, ফ্যাসিবাদী হয়ে উঠতে পারে। তারা জনগণের বিরুদ্ধে যেও যে কোনো বড় বড় ধরনের সংশোধনী এনে তারা দেশ চালাইতে পারে। কিন্তু এইটা যাতে করতে না পারে, সেই জন্য তিনি বলেছেন যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট মানে উচ্চ কক্ষ যেটা করা হবে, সেটা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা নেতৃত্ব দিয়ে থাকেন, যারা সমাজে প্রভাবশালী আছেন, তাদের দিয়ে একটা উচ্চ কক্ষ তৈরি করা। যেহেতু নিম্নকক্ষে যদি এই ধরনের স্বৈরাচারী আচরণ করা হয়, তাহলে উচ্চ কক্ষ যেন সেটা আটকায় দিতে পারে। তারপরে প্রধানমন্ত্রীর হাতে যাতে সব ক্ষমতা কেন্দ্রীভূত না থাকে, এই জন্যে বিভিন্ন ক্যাবিনেটের আর অন্যান্য সিনিয়র যে সমস্ত মন্ত্রী থাকবেন, সেই মন্ত্রীদের মধ্যেও এই ক্ষমতাগুলো ডিস্ট্রিবিউশন করে দেওয়া। তো এইটা উনি করেছেন। কিন্তু তারপর নির্বাচন কমিশনের কথা, যে সংস্কারের কথা বলা হচ্ছে, সার্চ কমিটির কথা বা এই সমস্ত কথা, কিন্তু উনি এই 2 বছর আগেই এই কাজগুলো করে দিয়েছেন। তাহলে আমরা যে সংস্কারের কথা বলি, সেই সংস্কার একেবারে রাতারাতি হয়ে যাবে এটা কিন্তু আমরা প্রত্যাশা করতে পারি না। এটা একটা কাজ আজকে করলাম, আমি যে কাজটা এখন ভালো মনে করছি সে কাজটা কালকে ভালো নাও হতে পারে, তাহলে আমাকে সেইখান থেকে সংশোধন করতে হবে। আজকে আপনি হিসাব করেন, আমরা এক সময় বিগত শতকের 80-র দশকে আমরা কম্পিউটার, একটা বিশাল হাউস সাইজের কম্পিউটার ইউজ করতাম, তারপরে কত কিছু ছিল। এখন কম্পিউটারের জায়গায় স্লিম কম্পিউটার আছে, তারপরে এখন আর সেটাও দরকার নেই, আমার এক মোবাইলের মধ্যেই সারা পৃথিবীকে আমি নিয়ে আসতে পারছি। পৃথিবী তো চেঞ্জ হচ্ছে,
সব জায়গায় প্রযুক্তির যেমন সংস্কার হচ্ছে, আমার আচার আচরণেও কিন্তু সংস্কার হতে হবে। তা না হলে আমি কিন্তু আরেকজনের সঙ্গে মিলাতে পারবো না। এই কারণে আমি বলি যে সংস্কার যেভাবে হচ্ছে, এই সংস্কার যদি মানে অব্যাহত থাকে, একজন মানুষ আর ওইভাবে ফ্যাসিবাদী হয়ে ওঠার পথগুলো পাবে না। ঠিক এটা আমরা মানুষের চরিত্র, আমরা একজনকে যখন মহিয়ান করতে চাই, তেল দিতে চাই, তেলবাজ সাংবাদিকের কথা বলছেন, তেলবাজ কর্মী বাহিনীও আছে, সবাই আছে, তারা যখন নেতার সামনে বসে নেতাকে অনেক উপরে তুলে দেয়, কিন্তু নেতাকেও সেই ধৈর্যটা রাখতে হবে যে যারা যা কিছু বলছে আমাকেই মানে আরো খারাপ কোনো কাজের দিকে ধাবিত করার ক্ষেত্রেও যদি করে থাকে, তাহলে নেতা যদি বুঝতে পারেন যে না, আমার সেখান থেকে সরে আসতে হবে এবং দেশ পরিচালনার জন্য আমার কাজগুলো করতে হবে, তখন আর ওই ফ্যাসিবাদী হয়ে ওঠার মতো ওই বিষয়গুলো তার মাথার মধ্যে থাকবে না। বিগত সময় আমরা কিন্তু দেখেছিলাম যে জাতীয় সংসদও তার গতিশীলতা হারিয়েছিল এবং সংসদে আমরা কোনো বিতর্ক দেখিনি, কোনো প্রশ্ন উত্থাপিত হতে দেখিনি, এবং বলাই হয়ে থাকে যে সংসদেও এক ধরনের সংসদীয় স্বৈরতন্ত্র জারি হয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কি জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে? কতটা গতিশীল করবে সংসদকে? আমরা এখনো, যেহেতু আমাদের এখানে এই প্র্যাকটিসটা হয়নি, আমরা আপাতত সেই সময়টার জন্য একটু অপেক্ষা করতে পারি। কিন্তু যে গঠনের মানে একটা গঠন কাঠামো দেখলেই তো আমরা বুঝতে পারি যে এটা 5 তলা বিল্ডিং হবে না এটা 10 তলা বিল্ডিং হবে। আমরা এই স্ট্রাকচারটা দেখেই কিন্তু বুঝতে পারি যে না, এটা 10 তলা বিল্ডিং হবে, তাহলে আমাদের 10 তলা পর্যন্ত যেতে পারে। আর এখানে যেহেতু বলা হচ্ছে উচ্চ কক্ষ বিশিষ্ট যে পার্লামেন্টটা হবে, সেই উচ্চ কক্ষে থাকবেই, আমি যেটা বললাম যে সমাজের প্রভাবশালী ব্যক্তি, যারা একটা কথা বললে পরে তারা যদি ওখানে না শোনে, তারা বাইরে চলে আসতে পারে। বাইরে এসে তখন বলবে যে আমরা এইটা বাধা দিয়েছি, যে নিম্নকক্ষে যে আইনটা পাশ করা হয়েছে সেটা জনগণের জন্য কল্যাণকর নয়। আপনি আমেরিকাতেই দেখেন দ্বিকক্ষ বিশিষ্ট, সেখানেও আছে। কংগ্রেস যখন প্রতিনিধি সভা পরিষদ যখন একটা আইন পাশ করে, যদি সেটা জনগণের কল্যাণে না হয়, তাহলে সিনেট কিন্তু সেটা একেবারে আটকে দিয়ে থাকে। তাহলে এটা আমরা তো দেখে দেখে শিখছি। এখনো পর্যন্ত আমরা অনেকটা গণতন্ত্রের আতুর ঘর বলা যায়, সেই ঘরেই আমরা কিন্তু অবস্থান করছি। আমাদের এখনো এরর এন্ড ট্রায়ালের মাধ্যমেই আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। এবং এবার আলোচনার মধ্য দিয়ে আমরা দেখলাম যে দীর্ঘদিন ধরে যে আলোচনাটা চলছিল যে সংবিধানের 70 অনুচ্ছেদ কেন্দ্রিক, 70 অনুচ্ছেদের কিন্তু দুটি বিষয়বাদে সব দল একমত হয়েছে এবং বলা হতো যে একজন সংসদ সদস্যের স্বাধীনতা খর্ব করে এই অনুচ্ছেদ। এবার পরিবর্তন আমরা দেখব কিনা? এই পরিবর্তনটা আগে থেকেই বলা হচ্ছে এবং এই আমাদের যে 31 দফা কর্মসূচি, এখানে সংস্কার কর্মসূচি আছে, সেখানে বলা হয়েছে যে অর্থ বিল আর আস্থা ভোট, এই দুইটা ছাড়া আর যে কোনো বিষয় আসবে তখন তো দ্বিমত পোষণ করতে পারবে, দলের বিরুদ্ধে যেও দিতে পারবে। তাহলে এই দুইটা যদি রেখে আর বাকিগুলো করা হয়, তাহলে তার স্বাধীনতা, তার বক্তব্য দেওয়া তখন দিতে পারবে। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, ব্রিটেনের ওখানে নিম্নকক্ষে যখন প্রথম অধিবেশন হয়, কখনো রানী বক্তব্য দেন, কখনো রাজা বক্তব্য দেন। দিয়ে দেওয়ার পরে তো দুই পক্ষ থেকে চুলচেরা বিশ্লেষণ হতে থাকে। সেটা অনেক সদস্য আছেন, হয়তো দেখা গেল বললো যে সুয়ারেজ লাইনটা ঠিক নেই, অথচ রানীর এই বক্তব্যের মধ্যে তো এটা নেই, কেন নেই? তখন ওই সদস্য কিন্তু তার বলবে যে আমার এলাকায় সুয়ারেজ লাইনটা ঠিক নেই, অথচ প্রধানমন্ত্রী সেইটা আনেন নাই, অর্থাৎ প্রধানমন্ত্রীকেও কিন্তু তুলোধনা করে দিয়ে যাচ্ছে। তো এই যে প্র্যাকটিসগুলো, এই প্র্যাকটিসগুলো তো আমাদের এখানে এখনো পর্যন্ত হয়নি, যে প্রধানমন্ত্রীকে সমালোচনা করার মতো সদস্য না, দলীয় সিদ্ধান্ত না, এটা ছোটখাটো বিষয়, ছোটখাটো বিষয় যে প্রধানমন্ত্রীকে বলা যে কেন আমার এলাকার এই সমস্যার কথা আপনার বক্তব্যের মধ্যে তুলে ধরা হয়নি। যে বক্তব্য আমাদের এখানে দিয়েছে প্রেসিডেন্ট যে ভাষণটা দিবেন, সেই প্রেসিডেন্টের ভাষণের মধ্যে সারা দেশের চিত্রটা উঠে আসবে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো দু একটা জায়গায় উঠলো না, তখন ওই এলাকার সংসদ সদস্য তিনি বলে উঠলেন যে আমার এলাকার এই সমস্যাটা ছিল, এই সংকট ছিল, এই সংকট আপনার নোটিশে এনেছি, আপনি এই কথাটা প্রেসিডেন্টের ভাষণে দেন নাই। তখন প্রধানমন্ত্রীকেই কিন্তু সমালোচনা তারা করবে। এই সমালোচনার যে প্র্যাকটিস, এটা ব্রিটেনে আছে, বিভিন্ন জায়গায় আছে, যারা দীর্ঘদিন ধরে পার্লামেন্টারি ডেমোক্রেসি প্র্যাকটিস করে আসছে, সেই সমস্ত জায়গায় আছে। আমাদের এখানে হয়নি। তা আমাদের এখানে যদি এই 70 অনুচ্ছেদের এই সংশোধনীটা আনা হয়, তাহলে একজন সংসদ সদস্য তার স্বাধীন মতটা পার্লামেন্টে তুলে ধরতে পারবে।
এবং সংস্কার কমিশনের তরফ থেকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব করা হয়েছে, যেখানে বিএনপি ঘোর আপত্তি জানিয়েছে। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন হলে কিংবা না হলে আমরা যদি ইতিবাচক আর নেতিবাচক দিকগুলো আপনার কাছ থেকে জানতে চাই। এই জায়গায় এখনো পরিষ্কার করে সবাই কিন্তু আসতে পারে নাই। এই যে সংস্কার কমিশনের এখানে যেটা আসছে, ধরেন এই বিষয়টা নিয়ে এখন আলোচনা হবে। এই যে এটা ছেড়ে দিলে হবে না, এটা আলোচনা করে আপনার অনেক বিষয়, যেমন কি বলে বিচার বিভাগটা, বিচারক নিয়োগের ক্ষেত্রেও যেমন কমিশনের কথা বলা হচ্ছে, সেখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করার কথা বলা হচ্ছে, একজন বিচারকের চাকরির কথা বলা হচ্ছে, যে কিভাবে একজন বিচারক যদি অসদাচরণ করে তাহলে তার বিরুদ্ধে অ্যাকশনটা কিভাবে আসবে, একটা কমিশন থাকবে। সেই কমিশন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেটা থাকে, সেই কাজটা যদি তারা ঠিকঠাকভাবে করে যায় তখন আর পার্লামেন্টের দিকে যেতে হচ্ছে না, ওইখানেই সিদ্ধান্তটা হয়ে যাচ্ছে। আমাদের এখনকার বিষয় যেটা আছে, একজন বিচারকের চাকরি থাকবে কি থাকবে না সেটা নির্ভর করছে কিন্তু পার্লামেন্টের উপরে, সংসদের উপরে। তার যে অসদাচরণের বিষয়টা আসবে সেটা সংসদ, এই বিষয়গুলো তো সংসদের কাছে যাওয়ার দরকার নেই, এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে যেতে পারে। একইভাবে নির্বাচন কমিশন, তারপরে আপনার আসতে পারে হ্যাঁ যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, আপনার এই যে দুদক আছে, বিভিন্ন যে যতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানের বিষয়গুলো তখন একটা কাউন্সিল আপনার সেটা আমি যেটা আগেই বলতেছিলাম যে আলাদা আলাদা কমিশন গঠন করে বিএনপির তরফ থেকে সাংবিধানিক কাউন্সিল প্রতিষ্ঠার ব্যাপারে যেমনটি বলা হচ্ছে যে এটিতে দ্বৈত শাসন প্রতিষ্ঠিত হবে, আসলেই কি তাই? আমাদের এক সময় কিন্তু ন্যায়পাল করার কথা আসছিল, কিন্তু সেটাও আমরা করতে পারিনি। ন্যায়পাল করলে পরে অনেক সময় দেখা যায় এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যে সমস্ত জায়গায় থাকে তাদের নিয়ন্ত্রণ করা, তাদের কর্মকাণ্ডকে কি বলে এটাকে সুপারভাইজ করা, এই বিষয়গুলো কিন্তু ন্যায়পালের ওখান থেকে করা যেত। বিএনপির সুনির্দিষ্ট যে অভিযোগ যে এনসিসির কোনো জবাবদিহিতার জায়গা নেই, না তাদের জায়গা নেই, এটা ঠিক। এই জন্যই তাদের জবাবদিহি করবে কে? এই জবাবদিহির জায়গাটা যেহেতু নিশ্চিত করা হচ্ছে না, যদি পরবর্তীতে এটা নিয়ে আলোচনা হবে আরো, যদি তাদেরকে জবাবদিহির আওতায় আনা যায় যে তারা যে কাজটা করছে একেবারেই যে সব সঠিক হয়ে যাচ্ছে তা তো না। আমরা তো মানে মোটা দাগে হয়তো অনেক জায়গায় দেখতে পাবো যে তারাও যে কাজগুলো করছে সেই কাজগুলো সঠিক হচ্ছে না। আমাদের বাস্তবতা পর্যবেক্ষণ করলে আসলে এনসিসির প্রয়োজনীয়তা লক্ষ্য করেন কিনা? এনসিসির প্রয়োজনীয়তা একেবারে ঢালাওভাবে বলা যাবে না যে সব জায়গায় লাগবে না বা সব জায়গায় লাগবে, এইটা ঢালাওভাবে এখনো বলার সময় মনে হয় আসে নাই। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। খালেদ সাইফুল্লাহ সোহেল, যে প্রশ্নটি আপনার কাছে রেখেছিলাম, আপনি বলছিলেন যে বিএনপি দীর্ঘদিন ধরে ধৈর্য ধারণ করেছে এবং সহনশীলতার পরিচয় দিচ্ছে। যদি নির্বাচন ফেব্রুয়ারিতে না হয়, বিএনপির এই সহনশীলতা বজায় থাকবে কি? ধন্যবাদ আপনাকে। আমরা গত 17 বছরে এই হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে সমস্ত আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রামের একটা পর্যায়ে আমাদের টার্গেটই ছিল যে এই সরকারকে যদি আমরা সরাইতে পারি তাহলে ভালো একটা সরকার আসলে দেশের মানুষ ভালো থাকবে, আমরা সেই সিস্টেমে যাব। তা আমরা তো প্রতিবারই আন্দোলন করেছি, প্রতিবারই মুভমেন্ট করেছি। আমাদের কত নেতা আপনি জানেন, আমার কেন্দ্রীয় সংসদের ইলিয়াস আলী, চৌধুরী আলম, কত মানুষ গুম হয়েছে, লক্ষ লক্ষ মামলা, আমাদের মতো লোক 12-14 বছরের জেল খেটে আমরা বড় হয়েছি। 17 বছর আমাদের টার্গেটই একটা ছিল, ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এবং এই ভোটের অধিকারের জন্যেই আমরা লাস্ট পর্যন্ত যে আন্দোলনটা 5ই জুলাই হয়েছে, এটা কোঠার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল, ছাত্ররা সেটা করেছে। আমরা প্রথম বলেছি এটা ছাত্রদের আন্দোলন, বাট আমরা ভিতর থেকে সেটার প্রিপারেশন নিচ্ছিলাম। আমাদের প্রিপারেশনটা ছিল এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবে, এই স্লোগানের মধ্যে, এর বাইরে কিছু না। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, আমাদের প্রতিটা নেতা কর্মীর, তৃণমূল থেকে টপ পর্যন্ত, আপনি অনেকের ভিডিও কল এখন বের হচ্ছে, উনি প্রতিটা লোককে মেসেজ দিতেন, বলতেন যে ওরা যা করতেছে করুক, বাট আমরা হাসিনার পতন ছাড়া সরব না। এবং আমাদের আরও প্রিপারেশান ছিল এটার মধ্যে, সেটা আমি আজকে বললাম না, বাট আমরা সেই প্রিপারেশানগুলো নেওয়ার একটা মাত্র টার্গেট ছিল যে মানুষ যাতে তার ভোটটা দিতে পারে। আর বাংলাদেশে যখন ভোট হয়, সেই ভোটে সবসময়ই শহীদ জিয়াউর রহমানের এই আদর্শিক দলটা সবসময় ক্ষমতায় আসে ভোটের মাধ্যমে। আর ভোট ছাড়া অন্য কোনো পথে তো আমরা যেতে পারি না। আমাদের সাথে অনেকে আন্দোলনে, অনেক দল মুভমেন্টে ছিল, তারা বিভিন্ন পথে হাঁটে, বিভিন্নভাবে কানাঘুষা করে, মানে বিভিন্ন প্রবলেম সৃষ্টি করার চেষ্টা করে। অনেক দল আছে এই নির্বাচনটাকে পিছানোর জন্য কিছু কনস্পিরেসি করতেছে। যেমন
যারা সাংগঠনিকভাবে এখনো দাঁড়াতে পারে নাই, যারা এখনো গ্রামেই যায় নাই, যে গ্রাম থেকে ওই যে একটা ছেলে কি জানি বললো 400 সিটের মধ্যে 300 সিট পাবে, 300 সিট কোন এলাকাতে আছে ইট ডাজন্ট নো, সে জানি না সিট কতগুলো কোথায় আছে, অত সে বলে ফেলছে। তারা এখনো যাইতেই পারে নাই, তারা প্রিপারেশন নিয়ে যাবে, যাওয়ার পর একটা পরিবেশ সৃষ্টি হইলে ইলেকশনটা তারা চাচ্ছে। আমি তাদেরকে বুদ্ধি দিতাম, যদি আমার সাথে কোনোদিন কথা হতো, যে তোমাদের যে জনপ্রিয়তা ছিল 5ই আগস্টের পরে আস্তে আস্তে এটা নিচের দিকে যাচ্ছে, তোমরা এখনো সময় আছে, এখনো মানুষ কিছুটা ভালোবাসে। একটু আগে কাগজে ভাইও বলতেছিল যে এখনো মানুষ কিছুটা ভালোবাসে। কোনো কারণে যদি ফেব্রুয়ারির ইলেকশন এদিক সেদিক হয়, আপনি ধরে নেবেন বাংলাদেশের 18 কোটি মানুষ, প্রতিটা মানুষ এটার জন্য রাস্তায় নামবে। এবং ডক্টর ইউনূস সাহেবকে আমি যতটুকু চিনি, এই ভদ্রলোক কখনো তার কথা থেকে সরবেন না। এবং আপনি জানেন এই আন্দোলনের ফিনিশিং টার্গেটটা যার উপরে বেশি নির্ভর করেছিল, সে যদি এটার উপরে আশ্বস্ত না করতেন জাতিকে, তাহলে হয়তো আরো 50,000 লোক মারা যেতে পারতো, 20,000 লোক মারা যেতে পারতো। সে সেনাপ্রধান, উনিও তার বক্তব্যের মধ্যে কিন্তু কয়েকবার বলেছেন যে সেনাবাহিনীকে এতদিন বাইরে রাখা ঠিক হচ্ছে না, অবিলম্বে নির্বাচন দিয়ে আমাদের ব্যারাকে ফিরে যাওয়ার ব্যবস্থা করেন। এই যে আমাদের সমস্ত স্টেক হোল্ডার যারা আছেন সবাই চাচ্ছেন ইলেকশনটা তাড়াতাড়ি হোক, এবং ইলেকশনটা এইভাবেই হবে। এখন আপনি বলেন, যদি কোনো কারণে ইলেকশনটা না দেয়, তাহলে 17 বছর আমরা যদি হাসিনার বিরুদ্ধে একটা ভোটের জন্য আন্দোলন করতে পারি, মাসের পর মাস, দিনের পর দিন কারাগারে থাকতে পারি, আমাদের কত নেতা কর্মী জীবন দিয়েছে, লেটেস্ট জীবন দিয়েছে ওয়াসিম, মুগ্ধ, সাইদরা, তাইলে আরেকটা গণতন্ত্রের জন্য, ভোটের জন্য মানুষ তো রাস্তায় নামবেই। আপনি বলুন বা না বলুন, মানুষ এমনি নামবে। এই জন্য নামবে যে কিরে, আমরা তো ক্ষমতা একটা তত্ত্বাবধায়ক সরকারকে, যেটা ভাই একটু আগে বলছিলেন যে আনলিমিটেড টাইম নিয়ে ওনারা তত্ত্বাবধায়ক সরকার হয়েছেন, এটা আসলে ম্যাক্সিমাম 3 মাস থাকে, 6 মাস থাকে, ওনাদের টাইমের তো কোনো শেষ নাই, ওনারা শেষ করতে চাচ্ছিলেন না। আমাদের প্রেশারটা ছিল এই জায়গাতেই যে আপনি একটা টাইম দেন, একটা শিডিউল দেন, যে আপনি এতদিন থাকতে চান, এই কাজটা করতে চান। 10 মাস পেরিয়ে গেছে, আপনি দেখেন এই পর্যন্ত ওনারা বলতে পারেন না যে এই কাজটা আমরা শেষ করতে চাই। দেখেন প্রধানমন্ত্রী নিয়ে একটা বিষয় কথা হচ্ছে বারে বারে, যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না। আচ্ছা বলেন, 2 বারের বেশি, আমি আগের অনুষ্ঠানেও বলেছিলাম, এই জিয়া পরিবারের মধ্যে এমন মানুষ আছে আগামী 40 বছর প্রধানমন্ত্রী থাকার মতো। আমি যদি বলি তারেক সাহেব যদি, আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেয়, বাংলার মানুষ যদি ভোট দেয় ধানের শীষে, উনি প্রধানমন্ত্রী হলে উনার বয়স 60, তাহলে 70 পর্যন্ত উনি যাবেন। যদি কোনো কারণে উনি না আসতে পারে, তাহলে উনার ওয়াইফ আছে ডাক্তার জুবাইদা রহমান, অনেক ট্যালেন্ট মানুষ। এবং বাংলাদেশে আমার দেখা এত বুদ্ধিমতী কোনো নারী আমার চোখে পড়েছে খুব কমই, খুব কমই। তো উনি যদি আসেন, তো উনিও তো আরো 2 বছর, আরো 10 বছর থাকতে পারে। তো ওনারা দুইজনের পার্ট যখন শেষ হবে, তার যে মেয়ে আছে জাইমা রহমান, সেও ব্যারিস্টারি পাস করছে, শি অলসো ট্যালেন্টেড। সুতরাং আপনি সেও তো চলে আসতে পারে। এক ব্যক্তির বারবার প্রধানমন্ত্রী হবার সুযোগকে পরিবারতান্ত্রিক রাজনীতিকে উৎসাহিত করে কিনা? বাংলাদেশের এশিয়ান সাবকন্টিনেন্টে আপনি খেয়াল করে দেখেন যে সেখানে সবসময় একটা পরিবারের একটা প্রভাব থাকে। আপনি বলেন স্বাধীনতার পর থেকে আজকে 53 বছরে আপনি কি বের হইতে পারছেন? শেখ সাহেবের একটা রাজনীতি ছিল, ওনার মেয়ে সেটা করেছে, শহীদ জিয়াউর রহমান তার আদর্শ নিয়ে যে দলটা হয়েছে সেটা করছে। এখনো কি আপনি সেখান থেকে বের হইতে পারছেন? পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে আমরা কেন বের হতে পারি না আবুল ইসলাম? আসলে আমরা ওই জায়গাতে ওই ভরসা পাই না, 1। আর নাম্বার 2 হয়েছে আমাদের যে নেতৃত্ব আছেন, এই নেতৃত্ব তো পরিবর্তিত, ওনারা নিজেরাই নিজেদেরকে সংস্কার করতেছেন। আপনি তারেক রহমান সাহেবের কথা বলেন, আপনি যদি আজ থেকে 17 বছর আগে তারেক সাহেবের কথা শুনতেন আর আজকে শুনছেন, আপনি দেখেন না ডেনের ডিফারেন্স হচ্ছে। তার সাথে 17 বছর আগে যারা ছিল, রাজনৈতিক দলগুলো কি চায় না আমরা পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বের হতে পারি না? এর মূল কারণ কি আসলে? এখানে একটা কমান্ড, এইটা কিন্তু সবাই দেখতে চায় যে কার কথা সবাই শুনবে। এটা এক ধরনের, আমরা এটাকে রাজনীতি বলি, কিন্তু রাজনীতির সাথে সাথে আপনি একটু পুরাতন দিকের থেকে যদি আসেন, তাহলে দেখবেন ধর্মের দিক থেকেও ওই একইভাবেই আসছে, যে একজন নেতা বা একজন পুরোহিত বা যেভাবে বলেন না কেন, তার কথাই কিন্তু শুনতে চায়, তার কমান্ড শুনতে চায়, বিশ্বাসযোগ্যতা। এই যে বিশ্বাসযোগ্যতাটা তৈরি হয়, এখান থেকেই ওই আপনার এই রাজনীতিটাও ঠিক ওই একই দিকেই চলে যায়। আপনি আমাদের বাংলাদেশের কথা কি বলবেন, আপনি ভারতেও দেখেন, ভারতে কংগ্রেস এখনো পর্যন্ত তাদের পরিবারতন্ত্র থেকে কিন্তু বেরিয়ে আসতে পারে নাই।
তারা বহুবার চেষ্টা করেছে, অনেকবার তাদের কংগ্রেসের সভাপতি তৈরি বাইরের থেকে নিয়েছে বা সেক্রেটারি বাইরের থেকে নিয়েছে, নেওয়ার পরও কোনো সমস্যা যদি হয় তাহলে হয় কি বলে সোনিয়া গান্ধীর কাছে আসে, না হলে রাহুল গান্ধীর কাছে আসে, আসতে হয়। তারা এই সমস্যার সমাধানের জন্য আসে এবং তখন এখান থেকে একটা পরামর্শ পায়। পরবর্তী দেখা গেল ওই পরিবারের মধ্যেই দলটার আবার নেতৃত্ব চলে আসলো। ঠিক এখানেও বাংলাদেশে আমরা এখনো পর্যন্ত যত রাজনীতি দেখে আসছি তাতে ক্ষমতার পালাবদল যা কিছু হয়েছে হয় শেখ পরিবারের মধ্যে, না হলে জিয়াউর রহমান পরিবারের মধ্য থেকে। তাহলে এই দুইটা পরিবারে তারা একদিকে মানে আওয়ামী লীগ মনে করে যে শেখ পরিবারের সাথে থাকলেই পরে তার রাজনীতি, তার অর্থনীতি, তার সমৃদ্ধি যা কিছুই হোক না কেন ওইটা দিয়েই তার হবে। অতএব ওই জায়গায় আমাকে ধন্যবাদ জানাচ্ছি আমিরুল ইসলাম কাকুজি, ধন্যবাদ জানাচ্ছি খালেদ সাইফুল্লাহ সোহেল। আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে দর্শক শেষ করছি দেশপথের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।